আসলে আমি বিষয়টা সর্বপ্রথম আমার সার্কেলের সাথে যোগাযোগ করে শেয়ার করেছি অলরেডি, তারপরে আবার এখানে বলতেছি। উনি বগুড়া প্রোগ্রাম ছিল, সেখান থেকে ফেরার পথে, রংপুর গ্রামের বাড়ি, সেখান থেকে ফেরার পথে বগুড়া প্রোগ্রাম করে ঢাকা ফিরতেছিলেন। আর লাস্ট ওনার সাথে যোগাযোগ হয় আমার 2:37 অব্দি, কমিউনিকেট হয়, যোগাযোগ না আসলে কমিউনিকেট হয়। যে মানে সেটা কমিউনিকেটটা কেমন, উনি আমাকে জাস্ট একটা ম্যাপ শেয়ার করে যে আমি এই জায়গায় আছি, আর 18 মিনিট লাগবে আমার পৌঁছতে। তো এতটুকুই তার সাথে আমার লাস্ট যোগাযোগ, 2:37 রাত। দেন আমি আধা ঘন্টা পর ট্রাই করি তার ফোনে কল করতে, আর তারপর থেকে কল যাচ্ছিলই না, সুইচ অফ পেলাম। গাড়ি যে ড্রাইভ করতেছিল ওর নাম আমির, আমিরের নাম্বার আমার কাছে ছিল, তাকে আমি বারবার কল করতেছি, ওটাও সুইচ অফ। আর যে দুজন ছিল তাদের তো নাম্বার আমার কাছে ছিল না, আমি আর তাদেরকে ট্রাই করতে পারিনি। তো আমি ভাবলাম হতে পারে চার্জ নেই বা কোনো একটা ইনসিডেন্ট হতে পারে। তারপরে আমি আরো ওয়েট করি, ওয়েট করার পরে যখন আমি দেখি 5টা বেজে যায়, 6টা বেজে যায়, কোনোভাবে আমিরের ফোন সুইচ অফ, এটাতেই আমি একটু মানে সন্দেহ করে যাই। দেন আবার আমি সবার সাথে তখন থেকে যোগাযোগ করা শুরু করি যে ওনার কোনো সন্ধান আছে কিনা। ফ্রাইডে ওনার খুতবা ছিল সাভার, তো উনি কি ওখানে চলে গেল কিনা, আমি সেখানেও যোগাযোগ করি, কিন্তু সেখানে উনি যাননি। আর এই হচ্ছে ওনার মিসিং হওয়ার সময়টা, 2:37, রাত 2:37, 3টা কি 3:30 আনুমানিক উনি রওনা হয়েছিলেন ওখান থেকে। আর যেটা আর কি প্রশ্ন ছিল আমার প্রতি? আপনার কাছে প্রশ্ন বলতে আপনি আসলে বিস্তারিত বলবেন, এখন পর্যন্ত আপনার কাছে কি তথ্য আছে, তার কি কোনোভাবে কোনো খোঁজ পেয়েছেন কিনা? আপনি যদি না না, আমি এখনো আপনি কি কোনো ধরনের মামলা বা জিডি করতে পেরেছেন কিনা? আপনার স্বামীকে গত 3 দিন ধরে পাচ্ছেন না সে কারণে? না, তার কোনো খোঁজ এখনো পর্যন্ত মিলেনি। কোনো রকমের খোঁজ, কোনো ইঙ্গিত, কোনো কিছু, কোনো রকমের কোনো সাহায্য সহযোগিতা কোথা থেকেও আমি পাইনি। আমি লাস্ট লোকেশন যে ম্যাপটা উনি আমার সাথে শেয়ার করে, ওইটা ছিল গাবতলী, যে ম্যাপটা উনি আমাকে শেয়ার করে। তো আমি সেই হিসেবে দারুস সালাম থানায় যাই, যেহেতু লাস্ট লোকেশন ওইটা ছিল। তারা আমাকে সারাদিন বসায় রাখে, পরের দিনও সারাদিন বসে, আমি ছিলাম না, পরের দিন আমার লোক সারাদিন ওখানে বসেছিল। তারপরেও তারা আমাদেরকে কোনো তথ্যই দিতে পারে, কিছুই বলতে পারেনি। জিডি করতে চাইছি, তাও করেনি, জাস্ট বললো যে আমরা লোকেশন চেক করে আপনাদেরকে জানাচ্ছি। তারপরে লোকেশন থেকে হচ্ছে তারা বলতেছে লোকেশন যেটা বললো, তারা তারা না নেওয়ার জন্য হয়তো এরকম বলে থাকতে পারে, তারা বলতেছে লোকেশন যশোর পাওয়া গেছে, তাদের এখানে হবে না। ওকে, ডান। আজকে ট্রাই করেছি আমাদের এখানে পল্লবী থানা থেকে, সেখানে তারা বললো যে আমরা লোকেশন দেখি এই বলে দুপুর 1টা বাজে তারপরে উনি আমাদেরকে ইনফর্ম করলো যে আমার উনার লোকেশন লাস্ট পাওয়া গেছে রংপুর, তাই তারা এখান থেকে জিডি নিবে না। আর আমি যে জিডি ছাড়া কোনো সংবাদ মাধ্যমের সাথে কোনো কথা বলতে পারতেছি না, কোনো সংবাদ মাধ্যমের আমি ওই জিডি শো না করলে তারা কোনো পদক্ষেপ নিচ্ছে না। না, সংবাদ মাধ্যম তো পদক্ষেপ নেওয়ার কি ধরনের পদক্ষেপ আপনি তাদের কাছ থেকে চাচ্ছেন আমি জানি না, তবে আমি আজকে প্রায় 3 দিন পর বিবিসি বাংলা মনে হয় একটি সংবাদ, হ্যাঁ সেটা ওনারা আমার সাথে কথা বলে তারপর করলো, যদিও তখন আমি খুবই ক্লান্ত ছিলাম, আমি 2-1টা কথা বলছি তাদেরকে, শুধু আজকে বাংলা থেকে। হ্যাঁ, গত 2 দিন যাবত কথা বলা শুরু করেছে এবং চতুর্দিকেই এ নিয়ে অনেক প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এখন আপনি আসলে আইনি ভাবে পুলিশের পক্ষ থেকে কোনোভাবে সহযোগিতা এখন পর্যন্ত পাননি, রাইট? জি না, আমি পুলিশের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো রকমের সাহায্য সহযোগিতা পাইনি, কোনো রকমের সাহায্য। কি বোঝাতে চাচ্ছে? আপনাকে কতক্ষণ বসিয়ে রাখা হয়েছিল ওখানে? আমি ওখানে যাই 9:30 দিয়ে, 9:30 থেকে আমি 1টা অব্দি বসেছিলাম। আসবে আসবে কথা বলবে, এটা একটা জটিল বিষয় আছে, আমরা দেখতেছি, এগুলো করে অনেক লং টাইম আমার ওখানে বসে থাকতে হয়েছে। দেন তারা বললো যে আমরা এখানে জিডি নিব না, কারণ আমরা লাস্ট লোকেশন না জেনে আমরা এটা নিতে পারি না। আমি তাদেরকে বললাম যে আমি তো এখানের বাসিন্দা, আমার হাজবেন্ড যেখানেই মিসিং হোক না কেন, এখান থেকে আপনারা জিডি নিতে বাধ্য, তারপরেও তারা নেয়নি। আপনার কাছে আমার প্রধান প্রশ্ন যেটা আমি করতে চাইছি এর আগে, তিনি কি রাজনৈতিকভাবে কোনোভাবে সম্পৃক্ত ছিলেন বা আছেন কিনা বর্তমানে? উনি কখনোই কোনো সংস্থা সংগঠন কিছুর সাথে জড়িত না। উনি একেবারে সাধারণ মানুষ, নিরীহ মানুষ। আমি ওনার সাথে চলি এবং আমি 24টা ঘন্টা ওনার সাথে ছিলাম, প্রোগ্রামে গেলেও আমি ওনার সাথে ছিলাম, দিনগুলো এমনও কাটে। তাহলে উনি কোনো কিছুর সাথে একেবারে সাধারণ মানুষ, ওনার সম্পর্কে আমার চেয়ে বেশি হয়তো বা তার তার যে মা বোন বা আরো যারা আছে আদার্স কেউ বলতে পারবে না। তার সাথে আমি যতটা বাসি, আমার সাথে যতটা কাছ থেকে আমরা চলাফেরা করছি, উনি কোনো সংস্থা সংগঠনের সাথে জড়িত না, এটা বারবার উনি ক্লিয়ার করে আসছে। আর উনি রাজনৈতিক কোনো বিষয় নিয়ে উনি কথা বলে না, বা ওনার ওই ব্যাপারে কোনো মাথা ব্যথাও নেই, বাংলাদেশ নিয়ে ওনার কোনো মাথা ব্যথাই নেই। আমি ওনার কথাবার্তা থেকে যেটুকু বুঝতাম, শুধুমাত্র দিনের প্রতি ভালোবাসা, দিনের মহাব্বত। আর এটা একজন মুসলমানের মধ্যে আবশ্যক, থাকাটা আবশ্যক। তার মধ্যে আমি বারবার একটা কথা বলি যে সে আমার হাজবেন্ড, সেজন্য আমি তার সম্পর্কে বলতেছি ভালো সেটা না, বরং সে সত্যিকার অর্থেই একজন ভালো মানুষ, সত্যিকার অর্থেই আমি তাকে খুবই ভালো পাইছি। তার ব্যাপারে যদি আমাকে একটু বলার সুযোগ দেন, সে পার্সোনালি আমি যেটা দেখছি, সে পার্সোনালি গুনাহকে অনেক ভয় করে, প্রত্যেকটা গুনাহ থেকে সে বেঁচে থাকতে চায়। সে হয়তো বুঝে না, বা ইসলামের যে বিষয়গুলো বড় ইখতিলাফি বিষয়গুলো তো উনি এড়িয়েই চলে, আর যে ফতোয়ার বিষয়গুলো তো উনি ওই ব্যাপারে ফিকের বিষয়ে মাথায় ঘামায় না।
দেখা যায়। উনি জাস্ট মহাব্বত করে দিনকে, ইসলামকে, কোন সংস্থা সংগঠন কিছুর সাথে উনি জড়িত না। এখানে আমি আপনাদেরকে আরেকটা পয়েন্ট একটু দেখাই, সেখানে হচ্ছে উনি যে সমস্ত বিষয়গুলো নিয়ে আলোচনা করে, যেমন জিও পলিটিক্স, এই বিষয়টা নিয়ে যে উনি আলোচনা করে, উনি যদি পরিণাম সম্পর্কে জানতো, উনি যদি অতটা গভীর জলের মাছ হতো, তাহলে কিন্তু উনি, বা অতটা গভীর থেকে যদি ভাবতো, তাহলে কিন্তু উনি এই বিষয়গুলো এভাবে পাবলিকলি কথা বলতেন না। উনি কিন্তু পরিণাম সম্পর্কে অজ্ঞ ছিলেন, জাস্ট পড়াশোনা করছে, কিছু স্কলারের আলোচনা শুনতেন, সেই ভিত্তিতে তার ভালো লাগা, তার খারাপ লাগা, তার দিনের প্রতি মহাব্বতের জায়গা থেকে সে উম্মাকে সচেতন করার জন্য এবং উম্মাকে এক হওয়ার জন্য সবসময় নিরলস চেষ্টা করে যেত। অলওয়েজ অলওয়েজ ঘরে সারাদিন তার পড়াশোনার প্রতি ঝোঁক ছিল। সারাদিন সে কিতাব পড়তে না পারলে একটু তিলাওয়াত, তার একটা রুটিন ছিল লাইফের। এই রুটিন অনুযায়ী সে না চলতে পারলে একেবারে, আমি কি বলবো, যে মানে সে বাচ্চা মানুষের মতো কান্নাকাটি শুরু করে দিত, আমার সাথে রাগারাগি শুরু করে দিত। এরকম মাইন্ডের মানুষ সে দিনকে সবার আগে সে অগ্রাধিকার দেয় দিনকে। এবং সে সবসময় সব আলেমদেরকে বলতেছে যে, মানে সবসময় বলতেছে যে আমাকে আপনারা অ্যাক্সেস দিন, আপনার যদি কোনো ভুল থাকে আপনারা আমাকে ধরায় দিন। আর যে কথাটা আমি বলতেছিলাম, ছুটে গেছি পরিণামের বিষয়, উনি যদি পরিণাম সম্পর্কে একটা জিনিস আপনি দেখেন, আমি জানি না যে আগুনে হাত দিলে কেমন লাগে। এটা যখন আমি জানি না, তখন আমি হাতটা কিন্তু সহজেই আগুনে দিতে পারবো, আমার কোনো রকম লাগবে না। কিন্তু যে ব্যক্তি জানতে পারবে যে আগুনে দিলে এটা পুড়ে যাবে, এটা একটা যন্ত্রণা আছে, এটা যদি সে, আমি নর্মালি বলে যাচ্ছি, যদি সে এটা বুঝতে পারে বা জানা থাকে, তখন সে কিন্তু আগুনটা ধরতে কোনো রকমের সাহসী করবে না। তো আদনান সাহেব হচ্ছে, উনি একেবারে পরিণতি সম্পর্কে অজ্ঞ, যে কি হতে পারে। উনি যে বিষয়গুলো নিয়ে কথা বলতেছে, এই ব্যাপারে কি হতে পারে, তার অনেক বড় বড় স্কলাররা আছেন, তারা কিন্তু এই বিষয় নিয়ে কথা বলে না, কারণ তারা জানে পরিণতি সম্পর্কে। আর তার এই পরিণতি সম্পর্কে না জানাটাই হচ্ছে সে যে কোনো কিছুর সাথে জড়িত না, এটার প্রমাণ বহন করে। আমি কি স্পষ্ট করতে পারতেছি? কারণ সে যদি কিছুর সাথে জড়িত থাকতো, তাহলে অবশ্যই পরিণতি সম্পর্কে জানা থাকতো। আরেকটা বিষয় লক্ষ্য করবেন, আমি তাকে সাবধান করে আসতেছিলাম, আমি পার্সোনালি এটা আমি বলতাম যে তুমি আরেকটু এভাবে করো, ওভাবে করো, এভাবে যখন আমি তাকে এভাবে বলতাম। এখন রিসেন্টলি সে কিন্তু কিছু বিষয়, মানে যে গ্লোবালি বা জায়নিস্ট মুভমেন্ট, এই বিষয়গুলো যেগুলো নাকি ইন্টারন্যাশনালি মার্ক করা হয়, এই বিষয়গুলো নিয়ে উনি এখন কথা বলতেছিল না। এগুলো কিন্তু তার পূর্বের লেকচার। এখন রিসেন্টলি সে কিন্তু বলতেছিল না। আপনি তাকে সাবধান করছিলেন কোন দৃষ্টিভঙ্গির আলোকে? আপনি নিজে মনে করছিলেন যে সে এমন কিছু বলছে যেটা আসলে ক্ষতি না, করতে পারে? আমি তাকে কেন সাবধান করতাম, এখানে অনেকগুলো, আমি এখন বলতে গেলে অনেকগুলো কথা চলে আসে। আমাকে অনেকেই বলতেছিল, উনার সাথে চলার ক্ষেত্রে অনেকের সাথেই পরিচয় হয়েছে চলার সময়, চলার পথে। তো এর মধ্যে অনেক বড় বড় অবস্থানের, মানে আইনি অবস্থায় আছে, এরকম অনেকেই আমাদেরকে এরকম ইনফরমেশন দিয়েছে যে আপনারা কিছু কিছু ইন্টারন্যাশনালি, মানে গোয়েন্দা সংস্থাদের কথা বলতেছে আমাদেরকে যে আপনারা এই বিষয়গুলো নিয়ে একটু কথা বলেন না, বা এই বিষয়গুলো থেকে বলেন। এর আগে আপনি আমাদেরকে এখানে সবকিছু স্পষ্টভাবে বলতে হবে, মানে কাদের কথা বলতে, কাকে আপনি সন্দেহ করছেন, আমি তো জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে একটা বিষয় আছে, সাবিকুর নাম, আমি একটু বলছি আপনাকে, তো যেমন কথা, ওনার বক্তব্য, অবস্থান নিয়ে অনেক বিতর্কিত কথাবার্তা আমরা শুনতে পাচ্ছি। তাকে আবার উগ্রবাদী সংগঠনের সাথে যুক্ত রয়েছে কিনা, আপনি যদি এই ধরনের কথা আসছে, আন্তর্জাতিক কোনো সংগঠনের সাথে যুক্ত রয়েছে কিনা, আপনি তার স্ত্রী হিসেবে আপনি সবসময় তার সাথে ছিলেন, তার সহযোগী হিসেবে ছিলেন, আপনি কি কোনোভাবে আপনি তার কোনো সম্পর্ক বা তার কোনো বিহেভিয়ার, তার ব্যক্তিগত কোনো এমন কিছু আশপাশে কিছু দেখেছেন কিনা বা শুনেছেন কিনা যে এরকম কোনো সংগঠনের সাথে যুক্ত থাকতে পারে বা সম্ভাবনা আছে? অসম্ভব। উনি কোনো উগ্রবাদী কোনো কিছুর সাথেই জড়িত না, একেবারে নিরীহ মানুষ। এটা আমি আপনাদেরকে আর কতগুলো ওয়ার্ডে বুঝাবো। এই যে পরিণাম বুঝে না, এই একটা ওয়ার্ড ইনাফ, আই গেস এটাই না। কারণ সে যদি কোনো কিছুর সাথে সংযুক্ত থাকতো, তাহলে সে পরিণাম জানতো, তাহলে সে অবশ্যই এভাবে চলাফেরা করতো না, এভাবে বলতো না, সে ভেতরে কাজ করতো। তার মতো করে কয়টা মানুষ কথা বলছে এভাবে নির্ভীক ভাবে, ময়দানে অকুতোভয় লড়াকু সৈনিক হয়ে কয়জন কথা বলছে? কেউ তো বলেনি। আর সে পরিণাম জানতো না, আর সে মহাব্বত থেকেই বলছে, দিনের মহাব্বত থেকে, উম্মার মহাব্বত থেকে, আল আকসার মহাব্বত থেকে। আমি যেটা দেখলাম, সবসময় ওনার ভেতরে একটা যন্ত্রণা, যে বাইতুল মুকাদ্দাস নিয়ে, বাইতুল মুকাদ্দাসের প্রতি ব্যাপারে উনি একটা যন্ত্রণা ফিল করতো, বলতো সবসময়। এগুলো উনি দেশের ব্যাপারে, পলিটিক্স, এগুলো কোনো কিছুর দিকে ওনার কোনো মাথা ঘামানোর কোনো, আমি কখনোই এই ব্যাপারগুলোতে নিয়ে কথাও বলতে শুনিনি। উনি পড়াশোনা করতো, আমল করতো, তিলাওয়াত করতে ভালোবাসতো। সবচেয়ে বেশি যে আমলটা উনি করতো সেটা হলো দোয়া করতো, প্রচুর পরিমাণে দোয়া করতো, প্রচুর পরিমাণে সিজদায় দোয়া করতো, প্রচুর পরিমাণে হাত তুলে দোয়া করতো। ওনার বেশিরভাগ টাইম কাটে উনি এই দোয়া করার মাধ্যমে। এবং সবসময় উনি এটাই প্রার্থনা করতো আল্লাহর কাছে, যে আল্লাহ, আমি ভুলের উপর থাকলে আমাকে সঠিক রাস্তা দেখান। এবং উনি একেবারে সরল মনে সকলের পরামর্শ গ্রহণ করতে আগ্রহী ছিলেন। এমন না যে আমি একবারে যে আমি যেটা বুঝছি এটাই, এরকম ছিল না। উনি বলতেন যে সহযোগী অন্যান্য আলেম বলেন বা অন্যান্য যারা ওনার মতো করে ধর্ম প্রচার করে থাকেন, তারা কি আগে যারা আপনাদের সাথে সম্পর্ক ছিল, তারা কি এখন বর্তমানে আপনাদের সাথে সম্পর্ক রেখে চলেছে, নাকি তারা আপনাদের সাথে দূরত্ব বজায় রাখছে? মানে আপনি, কারণ আমরা শুনতে পাচ্ছি যে উনি এরকম ধরনের বিভিন্ন সংগঠনের সাথে জড়িত, বা ওনার কথাবার্তাতে এরকম একটা উগ্রতা ভাব রয়েছে, এই ধরনের কথাবার্তা। এবার উনি কোথাও কোনো কিছুর সাথে জড়িত না। উনি শুধু, আমি যদি বলতে পারি, উনি শুধু আমলের সাথে জড়িত, কিতাবের সাথে জড়িত, আমার সাথে জড়িত, এর বেশি কিছুর সাথে উনি জড়িত না। উনি ওনার পরিবারের সাথে জড়িত, আমলের সাথে জড়িত, পড়াশোনার সাথে জড়িত, এর বেশি এই মানুষটা কিছুই না। আপনার কোনো কি স্পষ্টভাবে আপনার দুই একটা সন্দেহের জায়গা আছে, যেটা আপনি খুব অতি সম্প্রতি তার কাছ থেকে কোনো না কোনো ভাবে ইঙ্গিতপূর্ণভাবে শুনেছেন যে এরকম কিছু একটা হয়েছে, বা তার সাথে এরকম কিছু? এখন আমি আপনাকে বলতে পারি, যেদিন উনি রওনা হয়, সেদিন রওনা হওয়ার সময় উনি আমাকে বলতেছে, আচ্ছা আমার মনে হচ্ছে কি আমাদেরকে ফলো করতেছে, আমাকে কল করে।
প্রায় 3:30টার দিকে, 3:30 কি 3:45টার দিকে আমাকে কল করে বলতেছে আমার মনে হচ্ছে আমাদের কারটা ফলো করতেছে। আমি বললাম তুমি বুঝলা কিভাবে? বলে যে এটা বোঝা যায়, 2টা বাইক আমাদেরকে ফলো করতেছে। তো এখন যে ফলো করতেছে এটুকুই কথা, তুমি একটু দোয়া করো আমি যেন নিরাপদে বাসায় পৌঁছতে পারি। আমি মানে আমার হ্যাঁ এটা আমাকে বলেছে তখন। এটা কোথায় থাকা অবস্থায় বলেছে? এটা উনি রংপুর থেকে বের হচ্ছে মাত্র, কারে উঠছে তারপর থেকেই উনি বলতেছে যে আমি যে বের হয়েছি তখন থেকেই আমার পিছু নিচে 2টা বাইক। আর এটা আমি বুঝতে পারছি, আমি বুঝতে পারছি, আমরা মানে ওখানে যারা তারা বলতেছে এটা বোঝা যায়, বুঝতে পারতেছি আমি যে আমাদেরকে 2টা বাইক ফলো করতেছে, আমরা অন্য জায়গা দিয়ে যাচ্ছি। কারা এই ব্যাপারে কিছু বলেনি বা আপনিও জিজ্ঞাসা করেন, কারণ এরকম ঘটনা হবে আপনি হয়তো এরকম আমি আসলে এটাকে আমলেই নেই, আমি আমলে নেইনি। আমি আসলে আর কোনো একটা হয়েছিল বিগত আমলে ওনাকে এরকম কেউ ফলো করেছে বা আপনার কাছে শেয়ার করেছে যে এরকম আমাকে ধমক দিয়েছে, ফোনে এরকম কটু কথা বলেছে বা আমাকে হুমকি দিয়েছে, এই টাইপের কোনো কিছু কখনো বলেছে আপনাকে? গতকাল একটা নাম্বার থেকে রংপুর কল যায়, সেই নাম্বার থেকে বলতেছে যে আমাদের কাছে আদনান আছে, আমরা তার সন্ধান দিব, যত প্রমাণ আছে, যত এভিডেন্স আছে, যত কিছু, যত সোশ্যাল মিডিয়া যা কিছু করা হয়েছে এগুলো যেন আমরা সব ডিলিট করে দেই, আমরা যেন কোনো সংবাদ মাধ্যমের সাথে কথা না বলি, আমরা কোনো যেন নিউজ না করি। এটার উপর এই ব্যাপারে আমার উপর প্রচন্ড রকমের চাপ আসছে, প্রচন্ড রকমের চাপ আসছে। এবং ওই নাম্বারটা থেকে টাকা ডিমান্ড করা হয়েছে, এবং জানি না এটা ফেকও হইতে পারে, এর পেছনে কি কারণ, নেপথ্যে কি থাকতে পারে এটা জানি না। আমি তো এত কিছু বুঝি না। আপনি কি কল ব্যাক করেছেন সেই নম্বরে, বা সেই নাম্বারটা কি আপনি পুলিশকে দিয়েছেন? নাম্বারটা আমার কাছে আছে, নাম্বারটা না পুলিশের সাথে তো জিডির ব্যাপারে যে কথা বলবো তারা তো অ্যাক্সেস দিচ্ছে না। আর নাম্বারটার ঘটনা ঘটেছে গতকাল রাতে মানে আমার কাছে নাম্বারটা আসছে হচ্ছে রাতে প্রায় 1টা-1:30টার দিকে। আর তার জন্য একমাত্র আমি তার কাছের জায়গা থেকে একমাত্র আমি লড়ে যাচ্ছি। আর তার আপনি লড়বেন। তারপর আমি একটা মহিলা মানুষ, আমি কখনোই এভাবে ফেস হতে চাইনি। তার পরিবারে কে কে আছে? তার পরিবারে কেউ নেই? হ্যাঁ তার পরিবারে যারা আছে, তারা হ্যাঁ না তার ভাই নেই, তার বাবাও নেই, ছোটবেলায় মারা গেছে। তার পরিবারে যারা আছে তারা আমার মতো করে তার সম্পর্কে এই রিসেন্ট ইনফরমেশন গুলো জানে না। এটা আপনার সাথে ছিলেন, তার বাবা মার সাথে থেকেও, বাবার পরিবার থেকেও আপনার সাথে লাস্ট 3 মান্থ উনি আমার সাথে বেশি সময় দেওয়ার কারণে এই লাস্ট 3 মান্থের যে বিষয়গুলো এগুলো উনার ব্যাপারে বেশিরভাগ বা ইনফরমেশন, এবং উনি যে আসতেছে বা কয়টা থেকে নেই কি এগুলো, বা আমি কি করতেছি বা কিভাবে কি করতে হয়, কিংবা উনার সোশ্যাল মিডিয়ার যত সবকিছু কিন্তু আমার হাতে, যার জন্য তারা কিন্তু এই ব্যাপারে অ্যাক্টিভ না। আর তার মামারা আছে যারা, তারা এই ব্যাপারগুলোতে মাথায় ঘামায় না, ওই তারা তাদের মতো করে আছে। আমি বললাম না উনি একেবারে একটা নিরীহ মানুষ। জি, আপনার কাছে আমার সব করতে হচ্ছে, সোশ্যাল মিডিয়া বলেন বা আপনাদের সাথে যোগাযোগ বলেন, আমাকে বাধ্য হয়ে করতে হচ্ছে, আমি কখনোই ফেস হতে চাইনি। হ্যাঁ সেটা আমি জানি। আপনি এটা আসলে আমাদের এখানে আসার কথা ছিল, আপনার স্বামীর 20 থেকে 25-এর মধ্যে আসার কথা ছিল, কিন্তু কি অবস্থা হয়ে গেল সেখানে আপনি আসলেন। এটা আসলে আমি মানসিক ভাবে একেবারে খুব বেশি, আমি ফিজিক্যালি মেন্টালি দুটোভাবেই আমি খুব বেশি একেবারে ভেঙে পড়েছি, আমি উইক হয়ে গেছি। আমি কথা কি বলতেছি, আমি খুব কষ্ট করে যেন আপনাদের সাথে কথা বলতেছি। আমি আজকে 3 দিন থেকে কিছুই করতে পারতেছি না। আমি 3 দিন ধরে উনার মিসিং এর পর থেকে না আমি খেতে পারতেছি, না আমি ঘুমাতে পারতেছি, না আমি কিছু করতে পারতেছি। বাট আমি কোথায় যাবো, হোয়াট শুড আই ডু, আমি এইটাই বুঝতেছি না। আমাকে কে হেল্প করবে আমি এটা বুঝতেছি না। আমারও তো আমাকে হেল্প করার মতো আমার 4 সাইড থেকে যে তেমন বড় কেউ, বা আমি তার কাছে যাবো, কি করা উচিত একটা মেয়ে হিসেবে, আমি তো এটা বুঝতেছি না। আমি জাস্ট সোশ্যাল মিডিয়াকেই এখানে আমি জাস্ট তার ইনফরমেশন গুলো দিলাম। তার ইনফরমেশন গুলো দেওয়ার পর আমি ওখান থেকে রেসপন্স পেলাম, এবং ফেস দ্য পিপলের বিষয়টাও আমি সোশ্যাল মিডিয়া থেকে রেসপন্স পাওয়া। আমি সবাইকেই সন্দেহ করতেছি। প্লাস হচ্ছে এখানে আরেকটা বিষয় যে উনি তো গ্লোবালি বিষয়গুলো, যেমন জিও পলিটিক্স নিয়ে কথা বলতো, ওনার কথা বলার জায়গাটা কিন্তু জিও পলিটিক্স, যেটা নাকি তারা আমার মনে হয় যে ইন্টারন্যাশনালি হয়তো তারা ফোকাস করছে কিনা, এই জিনিসটাকে আমার বেশি মনে হয়, আমি বেশি সাসপেক্ট করতেছি ইন্টারন্যাশনালি। আর হ্যাঁ ইন্টারন্যাশনালি। আরেকটা হচ্ছে কিছু টেলিভিশন, যে কি হামাদান টিভি নাকি এরা আর কি বলছে, এমন মিথ্যা একটা উদ্ধৃতি দিচ্ছে তার নামে, যে তামিম আল আদনানির কথা, অথচ আমরা এর নামও কখনো শুনিনি যে উনি এর সাথে জড়িত থাকতে পারে। এই ধরনের একটা নিউজ করার পরপরই কিন্তু উনার উপরে এই একটা বিপদ নেমে আসলো। এখন আমি আসলে কিছুই বলতে পারতেছি না যে কি হচ্ছে বা সাসপেক্টেড কারা। এটা তো আমার চেয়ে ভালো আপনারা বুঝবেন যে এই ধরনের ঘটনাগুলো কারা ঘটিয়ে থাকে। এই যাবৎ এদেশে কি কি হয়েছে, আমি তো সেই খবরগুলো রাখি না, আপনারা সেগুলোর সাথে মিলালে হয়তো বুঝতে পারবেন, আপনারা বুঝতে পারবেন ভালো যে আসলে ঘটনাটা কিভাবে কি হতে পারে। আর তার লেকচার গুলো কোনো রাজনৈতিক কোনো বিষয় নিয়ে না, কোনো দেশীয় আমাদের দেশ নিয়ে তার কোনো মাথা ব্যথাই নেই। পারিবারিক ভাবে, যেমন আত্মীয় স্বজনের সাথে তার কোনো ধরনের ঝগড়া বিবাদ এই ধরনের কোনো সম্পর্ক ছিল বলে বা হয়েছে কি? না পারিবারিক ভাবেও কোনো প্রশ্নই আসে না। পারিবারিক ভাবে আমরা সবাই হ্যাপি, একেবারেই কোনো রকমের কোনো প্রবলেম নেই। আমি সর্বপ্রথম প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে চাই, উনি আমাদেরকে যদি সহায়তা করে এটা হয়তো খুবই অল্প সময়ের মধ্যে সুরাহা হওয়া সম্ভব। আর প্রশাসনের কাছে, প্রশাসন যদি, যেমন আমাদেরকে বলে গেছেন যে প্রশাসন যদি চায় তাহলে 1 ঘন্টার মধ্যে সব বের করে ফেলতে পারে, তারা যদি চায় তাহলে তাদের আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করতেছি। কারণ এহেন অবস্থায় আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই, একেবারেই কেউ নেই। আর সে, আপনারা তো আমার পক্ষ থেকে সবকিছু আপনারা তো বললেনই, সে যেই মতাদর্শেরই হোক, মতাবলম্বী হোক, যেই হোক না কেন, সে একজন দেশের নাগরিক। সে যদি কোনো ভুল করে থাকে, তার যদি কোনো দোষ থেকে থাকে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে গ্রেপ্তার দেখানো হোক, কিংবা তার কোনো না কোনো একটা
আমাদেরকে জানানো হচ্ছে কোথায় আছে, অ্যাটলিস্ট এটুকু আমাদেরকে জানানো হোক। এভাবে তো আমি কোনো, আমার তো ব্রেনে ধরে না, কোনো যৌক্তিকতাই তো আমি বুঝতেছি না। এটা তো কখনোই একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের কার্যক্রম হতেই পারে না, কখনোই হতে পারে না। তার সম্পর্কে আমি ইনফরমেশন চাচ্ছি, আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে যাচ্ছি। আর আজকে তিনি যেন আমাকে এজ এ উমেন তার জায়গা থেকে আমাকে চিন্তা করে, আমার অবস্থানটাকে চিন্তা করে সে যেন আমাদেরকে হেল্প করে, আর প্রশাসন যেন আমাদেরকে সাহায্য করে, গণমাধ্যম যেন আমাদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেয়। আমি সবশেষে